চুরির বিচারের প্রতিশোধ নিতে সালিশকারীর ছেলেকে হত্যার অভিযোগ। জানাবো বাড়ি ছেড়ে ইরানিরা স্মৃতি হাতড়াচ্ছেন। জানাবো বাড়ছে সরকারের দায়, রাজস্ব আয় বাড়াতে জোর দিতে হবে। এবং সর্বশেষ জানাবো এনসিসিকে আমরা সমর্থন করতে পারি না, বলছেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চুরির বিচারের প্রতিশোধ নিতে সালিশকারীর ছেলেকে হত্যার অভিযোগ। কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির বিচারের প্রতিশোধ নিতে সালিশকারীর এক কিশোর ছেলেকে বিষ মিশ্রিত তরল খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর কুমিল্লার সদর হাসপাতালে কিশোরের মৃত্যু হয় বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী জানান। নিহত হোসাইন উপজেলার শিকারপুর গ্রামের আবু তাহের ও শাহিনা আক্তারের ছেলে। সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় 12 জুন বুড়িচং থানায় হোসাইনের মা শাহিনা আক্তার একটি মামলা করেছেন। মামলায় শিকারপুর গ্রামের মোহাম্মদ সোলাইমানের 2 ছেলেকে আসামি করা হয়েছে। তাদের একজন আলাউদ্দিন, অন্যজন কিশোর। হোসাইনের বাবা আবু তাহের বলেন, সম্প্রতি শিকারপুর এলাকায় মইনুল হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় একই এলাকায় অটোরিকশা চালক সোলাইমানের কিশোর ছেলেকে সন্দেহ করেন মইনুল। পরে গ্রাম্য সালিশে আরও 4 জন সালিশকারীর সঙ্গে তিনিও ছিলেন। সালিশে 5,000 টাকা জরিমানা করা হয়। আবু তাহের অভিযোগ করেন, এর জের ধরে 31 মে সোলাইমানের 2 ছেলে আমার ছেলে হোসেনকে তাদের বাড়িতে ডেকে নেয়। হোসেনের হাত পা বেঁধে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে জোরপূর্বক বিষ পান করিয়ে তার অন্ডকোষে অ্যাসিড ঢেলে দেয়। তিনি বলেন, তারপর হোসেনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে 5 দিন ছিল। তারপর 2 দিন ছিল একটা বেসরকারি হাসপাতালে। হোসেনের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার কারণে তাকে আবার সদর হাসপাতালের আইসিইউতে নিয়ে আসি। সেখানে ভর্তি অবস্থায় বুধবার হোসেন মারা যায়। হোসেনের মা শাহিনা বেগম বলেন, আমার ছেলে 12 দিন ধরে আইসিইউতে থেকে জীবন মরণের সঙ্গে লড়াই করে মারা গেছেন। চুরির বিচার করতে গিয়ে আজ আমি আমার নিষ্পাপ ছেলেকে হারিয়েছি। আমি আমার ছেলের হত্যাকারীর বিচার চাই। কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক অরূপ কুমার রায় বলেন, বিষক্রিয়ায় ছেলেটির গলা ফুলে গিয়েছিল, শ্বাসকষ্টে ভুগছিল, অন্ডকোষ ঝলসে গিয়েছিল সম্পূর্ণ। তবে ময়নাতদন্ত রিপোর্টেই জানা যাবে কী ধরনের বিষ প্রয়োগ কিংবা রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরী জানান, হাসপাতালে মারা যাওয়া হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড়ি ছেড়ে ইরানিরা স্মৃতি হাতড়াচ্ছেন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ায় বেসামরিক মানুষ হতাহতের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে বাপদাদার ভিটা ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন ইরানিরা। বাড়ির শেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্মৃতি হাতড়াচ্ছেন তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়, ইরানিদের মধ্যে যারা নিজেদের বাড়িতে তালা লাগিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন, তারা খালি পড়ে থাকা একটা সোফা, তার সামনে সুটকেসে জিনিসপত্র ভরে রাখা আছে, জানালাগুলোর পর্দা নামানো আর তার পাশেই রাখা ঘরোয়া গাছের টব, কিছু ঘর সাজানোর জিনিস আর সোফার কুশন যত্ন করে সাজিয়ে রাখা, এমন ছবি তারা সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। শিরোনামে লেখা থাকছে, দ্য লাস্ট ফটো অব হোম, অর্থাৎ বাড়ির শেষ ছবি। গত শুক্রবার ভোররাতে ইরানে ইসরায়েলের আচমকা হামলায় হতভম্ব হয়ে পড়া তেহরানের বাসিন্দারা এখনও ভয় আর বিভ্রান্তির ঘোর থেকে বের হতে পারছেন না। তাদের সঙ্গে কথায় উঠে আসছে অসহায়ত্ব আর মনোজাগতিকের টানাপোড়েনের দিক। বেশ কয়েক রাত ঘুমাইনি আমরা, সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমি যাব না। আমার বাবা বলেছেন, পালিয়ে যাওয়ার চেয়ে নিজের বাড়িতে মৃত্যু বেশি সম্মানের। এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া অ্যাপে বিবিসির এক প্রতিবেদনকে এমনটাই বলছেন সঙ্গীত নিয়ে পড়া 21 বছর বয়সী এক শিক্ষার্থী। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রিয়জনদের কাছ থেকে পাওয়া ছোটখাটো উপহার আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। গাছগুলোতে জল দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ্য করাটা খুব কঠিন, বিশেষ করে আপনি যখন নিশ্চিত নন যে কখনো ফিরতে পারবেন কিনা। আরেকজনের কথায়, কখনো এত দুঃখ হয়নি, জানি না আর কোনোদিন ফিরতে পারবো কিনা। আরেকজন সামাজিক মাধ্যমে তার কাজ করার টেবিল, কম্পিউটার আর একজোড়া হেডফোনের ছবি দিয়ে লিখেছেন, যেসব জিনিস পেতে এত পরিশ্রম করেছি সেগুলোকে বিদায় জানালাম। এগুলো পেতে কত রাত জাগতে হয়েছে, মাথার চুল সাদা হয়ে গেছে। আশা করি যখন আমি ফিরে আসবো এগুলো এখানেই থাকবে। প্রিয় প্রায় 1 কোটি মানুষের শহরটি আরেক বাসিন্দা লিখেছেন যে বিশ্ববিদ্যালয়ে আর কাজ করার অনেক স্বপ্ন নিয়ে তিনি রাজধানীর শহরটা এসেছিলেন। অনেকেই লিখেছেন, কত স্নেহ দিয়ে আর পরিশ্রম করে বাড়ির জন্য কত কিছু কিনে ঘরটা সাজিয়ে তুলেছিলাম। একদিনে আমার এই সুন্দর নিরাপদ আশ্রয়টার ফিরে আসবো, এই আশা নিয়েই আমি নীরবে বিদায় জানালাম। ইসরায়েল সোমবার শহর খালি করার নির্দেশ জারি করার অনেক আগেই এই মানুষেরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
তেহরানের উত্তরাঞ্চলের একটা বড় এলাকার মানচিত্রের জায়গা চিহ্ন করে দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে সেখানকার বাসিন্দাদের উচিত অবিলম্বে এলাকা ত্যাগ করা। ইসরায়েলের বিমান হামলার প্রথম 4 দিনে অন্তত 228 জন ইরানে মারা গেছেন। আবার ইসরায়েলি শহরগুলোতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। বাড়ছে সরকারের দায়, রাজস্ব আয় বাড়াতে জোর দিতে হবে। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে বাজেটের আকার অব্যাহতভাবে বাড়লেও সেই তুলনায় বাড়েনি রাজস্ব আহরণ। ঘাটতি পূরণে তখন সরকারের ঋণ নির্ভরতা বেড়েছিল, তখন ঋণ হিসেবে নেওয়া অর্থের 9-6 হয়েছিল। এরই ধারাবাহিকতায় সরকারের ঋণের দায় 19,13,000 কোটি টাকা ছুঁয়েছে। অর্থ বিভাগের ধারণা, চলতি অর্থ বছর শেষে অর্থাৎ জুন পর্যন্ত এটি 19.5 লাখ কোটি টাকা অতিক্রম করতে পারে। সরকারের এই ঋণ নির্ভরতা অব্যাহত থাকলে নতুন অর্থ বছরে সরকারের মোট ঋণের স্থিতি প্রায় 22 লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে। এলডিসি উত্তরণ মোকাবেলায় ঋণ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বাজেটের ঘাটতি কমিয়ে ঋণের লাগাম টানতে হবে। ঋণ পরিস্থিতি নিয়ে অর্থ বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, ঋণের পরিমাণ এবং উন্নয়নের লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এ সময় বাংলাদেশকে তুলনামূলক বেশি সুদ ও কঠিন শর্তে সমন্বিত ঋণ দিতে হবে। নতুন পরিস্থিতি মোকাবেলায় দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঋণ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ঋণ পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উদ্বেগ প্রকাশ করে যুগান্তরকে বলেছেন, আমাদের সম্পদ সীমিত, কাজেই নতুন বাজেটে ঘাটতি কমানোর চেষ্টা করছি। তিনি আরও বলেছেন, আমরা রাজস্ব বাড়ানোর দিকে জোর দিচ্ছি। সংশ্লিষ্টদের মতে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না রাজস্ব আহরণ। বস্তুত রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা কারণে দেশে ব্যবসা বাণিজ্য গতি ফিরছে না। এদিকে উন্নয়ন কর্মকাণ্ডেও কিছুটা স্থবিরতা বিরাজ করছে। রাজস্ব আহরণে এর প্রভাব পড়ছে। আয় কম হয়, সরকারকে ঋণের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। এদিকে আগে ঋণ ও সুদ পরিশোধ করতে গিয়ে আবার ঋণ করতে হচ্ছে। ঋণ করে ঋণ পরিশোধের মতো বিষয়কে দুষ্টচক্র বলে উল্লেখ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, এই দুষ্টচক্র থেকে বের হওয়ার চেষ্টা চলছে। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিলে বেসরকারি বিনিয়োগের প্রভাব পড়ে। বিদেশি ঋণের নেতিবাচক দিক বহুল আলোচিত। পরিস্থিতি মোকাবেলায় রাজস্ব আদায় বাড়াতে হবে। একই সঙ্গে দেশি বিদেশি ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের উদ্যোগ নিতে হবে। এনসিসিকে আমরা সমর্থন করতে পারি না, বলছেন সালাউদ্দিন আহমেদ। ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে প্রচলিত আইনগুলো সংশোধন করে আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বিএনপির দ্বিমত আছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো একটি সংস্থা যার ক্ষমতা ও দায়িত্ব আছে কিন্তু জবাবদিহিতা নেই, এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না। এ সময় তিনি আরও বলেন, এনসিসির মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। এই ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয় তাহলে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে। ফলে আমরা এটা সমর্থন করি না। এছাড়া বুধবার কমিশনের আলোচ্য বিষয়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও প্রাধান্য পেয়েছিল। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আমরা বলেছি বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় 70,000 ভোট থাকবে। এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।